পাপেল এডুকেয়ারের ধারাবাহিক আলোচনায় অর্থাৎ অ্যাসাইনমেন্ট সলিউশনের ধারাবাহিক আলোচনায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের বিএম একাদশ শ্রেণীর পঞ্চম আপলোডের অ্যাসাইনমেন্ট যেমন ফিনান্স, ব্যাংকিং ও বিমা 1, যার কোড নাম্বার হচ্ছে 2218, এই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ সমাধান করব। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি দিদারুল আলম। আপনারা দেখছেন পাপেল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। তো চ্যানেল নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন। আর এই ভিডিও শেষে আমি বলে দিব যে আপনারা এই ভিডিওর পুরো পিডিএফ ফাইলটি কিভাবে সংগ্রহ করতে পারবেন। তো এখানে আমাদের যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন ছিল, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ছিল অর্থায়নের সূচনা, সেইখান থেকে প্রশ্ন ছিল জনাব করিম। আমরা প্রশ্ন পড়ে সময় নষ্ট করব না, সরাসরি উত্তরে চলে যাব। জনাব করিম একজন ব্যবসায়ী, তিনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করেন। জনাব করিমের ব্যবসার জন্য অর্থের প্রয়োজন হয় কেন? এখানে আমাদের নির্দেশনা কতে রয়েছে। আর্থিক ব্যবস্থাপনা কাকে লিখতে হবে, অর্থায়নের বিভিন্ন উৎস সমূহ কী কী সংক্ষেপে লিখতে হবে এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। আমরা নির্দেশনা কর আনসারটা এখানে দেখব। আর্থিক ব্যবস্থাপনা হচ্ছে আর্থিক কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা ও নিয়ন্ত্রণকে বোঝায়, যেমন প্রতিষ্ঠানে তহবিল সংগ্রহ ও সদ্ব্যবহার করা। এর অর্থ প্রতিষ্ঠানে আর্থিক সম্পাদনসমূহে সাধারণ ব্যবস্থাপনা নীতিসমূহের প্রয়োগ। তো আর্থিক ব্যবস্থাপনা আরও একটি সংজ্ঞা রয়েছে, সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ অর্জনের উদ্দেশ্যে আর্থিক সম্পাদনসমূহের সম্পদসমূহের পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের একটি প্রক্রিয়া। আর নির্দেশনা খতে ছিল আমাদের অর্থায়নের বিভিন্ন উৎসসমূহ কী কী সংক্ষেপে লিখতে হবে। অর্থায়নের বিভিন্ন উৎসের মধ্যে রয়েছে এখানে স্বল্পমেয়াদী উৎস, মধ্যমেয়াদী উৎস এবং দীর্ঘমেয়াদী উৎস। খুবই বড় একটি প্রশ্ন, ভালো করে খেয়াল করুন। এসব উৎসগুলোকে আমরা 3 ভাগে ভাগ করেছি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তো স্বল্পমেয়াদী উৎসের মধ্যে যেগুলো রয়েছে সেইগুলো আমরা এখন একটু দেখব। স্বল্পমেয়াদী উৎস আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। যেমন প্রথমত হচ্ছে স্বল্পমেয়াদী উৎস হতে অর্থ সংস্থানে খরচ তুলনামূলকভাবে সর্বোচ্চ সর্বনিম্ন উভয়ই হতে পারে। আবার এখানে আরেকটি বিষয়, দ্বিতীয়ত স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আদান প্রদানের প্রক্রিয়াটি সহজ এবং দ্রুততম সময়ে সম্পন্ন করা যায়। এবং তৃতীয়ত হচ্ছে যেসব ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য দ্রব্যের চাহিদা অতি দ্রুত পরিবর্তন হয় সেই সব প্রতিষ্ঠানে অর্থায়নের স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা থাকে। যেমন আমরা যদি বলা হয় ফ্যাশন হাউসের পণ্যের চাহিদা দ্রুত পরিবর্তিত হয়, তাই পণ্য উৎপাদনের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়। তো স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস এবং আরেকটি হচ্ছে আমাদের দেখতে পারি স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস। তো স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসগুলো আমরা একটু দেখব। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে প্রথমেই রয়েছে আমাদের বাণিজ্যিক পত্র। বাণিজ্যিক পত্র থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারি। এগুলো আপনারা বিস্তারিত যখন অ্যাসাইনমেন্ট করবেন তখন সেগুলো লিখে নেবেন। প্রাপ্য বিল বাট্টাকরণ, তবে নিখুঁত, আজকের সমাধানটি একেবারে নিখুঁত একটি সমাধান। এবং যদিও আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। গ নম্বরে ছিল আমাদের প্রদেয় বিল। প্রদেয় বিল থেকেও আমরা স্বল্পমেয়াদী ভাবে অর্থ সংগ্রহ করতে পারি। স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, যেটিকে বলা হয় ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ঋণের মাধ্যমে আমরা অর্থ সংগ্রহ করতে পারি। আর স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক কিছু উৎস রয়েছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। নাম্বার 1 হচ্ছে ক্রেতার নিকট হতে অগ্রিম গ্রহণ। আমরা অনেক সময় পণ্য বিক্রি করি, তার থেকে যার কাছে বিক্রি করি তার কাছ থেকে আমরা অগ্রিম কিছু টাকা নিয়ে থাকি, সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস, এটি হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের। এরপর যদি দেখি আমরা মজুত মাল বন্ধকীকরণ, অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থসংস্থানের জন্য অনেক ক্ষেত্রে মজুতকৃত পণ্য ব্যবহার করা হয় এবং বন্ধক রাখা হয়। আর হচ্ছে যদি গ নাম্বার দেখি গ্রাম্য মহাজন, গ্রাম্য মহাজনের মাধ্যমেও আমরা কিন্তু স্বল্পমেয়াদী অপ্রাতিষ্ঠানিকভাবে অর্থ সংগ্রহ করতে পারি। এখন মধ্যমেয়াদী যে বিষয়টি দেখছিলাম, মধ্যমেয়াদী অর্থসংস্থান, এর মধ্যে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখব। মধ্যমেয়াদী নিচে এই উৎস সম্পর্কে আলোচনা করা হলো, অর্থাৎ মধ্যমেয়াদী যে অর্থায়ন উৎস, বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে আমাদের। বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা নিতে পারি টাকা। এরপর যদি বলা হয় বেসরকারি প্রতিষ্ঠান, সেখান থেকে আমরা নিতে পারি। এবং মূলধনী বাজারের প্রতিষ্ঠান, সেখান থেকে আমরা টাকাগুলো নিতে পারি বা অর্থ সংগ্রহ করতে পারি। পেনশন ও প্রভিডেন্ট ফান্ড,
এই 5টা মধ্যমেয়াদী। এবং দীর্ঘমেয়াদী তহবিল হচ্ছে 5 বছরের ঊর্ধ্বে যেগুলো সেগুলো। আর দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে সংগৃহীত তহবিল স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী উৎসের তুলনায় বেশি হয় এবং এই তহবিল বিভিন্ন স্থায়ী সম্পত্তি যেমন আমাদের ভূমি, দালানকোঠা, কলকবজা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের জন্য ব্যবহৃত হয়। নিচে দীর্ঘমেয়াদী তহবিলের উৎসসমূহ আলোচনা করা হলো। দীর্ঘমেয়াদী তহবিলের যে উৎসগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাম্বার 1 ব্যাংক ঋণ। আমরা ব্যাংক ঋণ থেকে দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ করতে পারি। ঋণপত্র থেকেও কিন্তু আমরা দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করতে পারি। এরপর যদি বলা হয় লিজিং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করা যায়। লিজিং হলো লিজ দাতা এবং লিজ গ্রহীতার মধ্যে এমন একটি চুক্তি যার মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে একটি নির্দিষ্ট সম্পদ দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করার একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। যেমন একটি প্রতিষ্ঠানে যদি দালানকোঠা থাকে সেইগুলো, তাহলে দালানকোঠা, জমি, ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদির প্রয়োজন হয় তখন সেগুলো সরাসরি ক্রয় না করে লিজিংয়ের মাধ্যমে ব্যবহার করতে পারে। এসব ক্ষেত্রে মালিকানা হস্তান্তর হয় না, বরং একটি নির্দিষ্ট হারে ভাড়া প্রদানের বিনিময়ে লিজকৃত সম্পত্তি ব্যবহার করার অধিকার অর্জিত হয়। লিজিংয়ের ফলে প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী ঋণ নিতে হয় না। এবং নাম্বার গতে ছিল আমাদের অর্থায়নের গুরুত্ব, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থায়নের গুরুত্ব আলোচনা করো। অর্থায়নের গুরুত্বগুলো আমরা আলোচনা করেছি। তীব্র প্রতিযোগিতামূলক বাজার নীতিতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, আচ্ছা যাই হোক, এখানে লেখা রয়েছে অর্থায়নের গুরুত্ব যে পয়েন্টগুলো আমরা দেখব: মূলধন সংকট, উৎপাদনমুখী বিনিয়োগ, ব্যাংকিং ব্যবস্থা, শিক্ষিত উদ্যোক্তার অভাব এবং স্বল্পমেয়াদী তহবিলের ব্যবহার। এখানে আমরা এই সবগুলো পয়েন্ট এখানে লিখে রেখেছি, আপনারা সেগুলো ভালো করে দেখে নেবেন। আমি আর ভিডিও দীর্ঘায়িত করব না, এমনিতে অনেক লম্বা হয়ে যাবে এই ভিডিওটি। এরপরেও আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা ভিডিওটি পজ করে করে লিখে নেবেন, অথবা পিডিএফ ফাইল আমরা বলে দেব কীভাবে পিডিএফ ফাইলটি আপনারা এই ফাইলটি নিতে পারেন। ভিডিও লাস্টে আমরা এই কথাটি বলে দিব। ব্যাংকিং ব্যবস্থা, শিক্ষিত উদ্যোক্তার অভাব, স্বল্পমেয়াদী তহবিলের ব্যবহার। এরপর আমরা চলে যাব তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ পরের যে প্রশ্ন সেখানে তৃতীয় অধ্যায় থেকে আমাদের যে প্রশ্ন আসছে অর্থের সময় মূল্য ও অর্থের সময় মূল্য। এখানে অর্থের সময় মূল্য বিষয়টি কি? নির্দেশনা 1 হচ্ছে অর্থের সময় মূল্য সংক্ষেপে লিখতে হবে। নাম্বার 2 হচ্ছে অর্থের সময় মূল্যের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বিশ্লেষণ করতে হবে এবং অর্থের সময় মূল্য নির্ণয়ে কী ধরনের সমস্যা দেখা দেয় তা আলোচনা করতে হবে। আমরা অর্থের সময় মূল্যের সংজ্ঞাটা একটু দেখার চেষ্টা করব। নির্দেশনা ক যে উত্তরটি ছিল অর্থের সময় মূল্য সেটি দেখব। অর্থের সময় মূল্য হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন হয় সেটি, যেমন আজকের 1000 টাকা এবং আজ থেকে 1 বছর পরে 1000 টাকার মূল্য সমান নয়, অর্থাৎ আজকের 1000 টাকার অধিকতর মূল্যবান। এটাই হচ্ছে অর্থের সময় মূল্যর ধারণা। অর্থায়নের দৃষ্টিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যৎ প্রাপ্ত অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের এই পরিবর্তনকে বলা হয় অর্থের সময় মূল্য। যেমন আমরা যদি তুমি তোমার বন্ধু হাসানের নিকট থেকে 1000 টাকা পাও, এমত অবস্থায় হাসান বলল যে 1000 টাকা এখন পরিশোধ না করে 1 বছর পর পরিশোধ করবে। অর্থের সময় মূল্য ধারণা অনুযায়ী আজকের 1000 টাকা আর 1 বছর পরের 1000 টাকার সমান মূল্য বহন করে না। ধরো সুদের হার শতকরা 12 ভাগ, অর্থাৎ তুমি যদি জনতা ব্যাংকে আজকে 1000 টাকা জমা রাখো তবে আগামী বছর ব্যাংক তোমাকে 1100 টাকা দেবে। সুতরাং আজকের 1000 টাকা আগামী বছরে 1100 টাকার সমান। উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে বর্তমান প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি মূল্যবান। বর্তমান প্রাপ্ত অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করা যায় এবং বর্তমান প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের পার্থক্যের কারণ হলো সুদের হার। সুতরাং সময় মূল্য বলতে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের যে হ্রাস বা বৃদ্ধি হয় তাকে বলা হয়। এবং নির্দেশনা খ এবং নির্দেশনা গ এই প্রশ্নের উত্তরটি আমরা শেষের দিকে দেওয়ার চেষ্টা করব। তো পরের যে প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে বাণিজ্যিক ব্যাংকের এখানে যে বিষয় রয়েছে অষ্টম অধ্যায় এবং পঞ্চদশ অধ্যায় থেকে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে সংক্ষেপে লিখতে হবে। বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে আলোচনা করা এবং বাণিজ্যিক ব্যাংক জামানত গ্রহণ করার সময় কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেই বিষয়গুলো আলোচনা করতে হবে। আমরা পরের আনসারে এখন চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্দেশনা ক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা। বাণিজ্যিক ব্যাংক হলো এক ধরনের ব্যাংক যা আমানত গ্রহণ, ব্যবসায় ঋণ বিতরণ এবং লাভের জন্য ব্যবসা হিসাবে পরিচালিত মৌলিক বিনিয়োগের পণ্য সরবরাহ করার মতো পরিষেবা গ্রহণ করে। এটা হচ্ছে উইকিপিডিয়ার সংজ্ঞা, আমরা বইয়ের ভাষায় লিখব।
এটিও কোনো ব্যাংক বা একটি বৃহৎ ব্যাংকের বিভাগকে নির্দেশ করতে পারে, যা কর্পোরেশন বা বৃহৎ মাঝারি আকারের ব্যবসা এটিকে খুচরা ব্যাংক এবং বিনিয়োগের ব্যাংক থেকে আলাদা করার জন্য ডিল করে। এক কথায় যদি আমরা বইয়ের ভাষায় দেখি তাহলে এক কথায় বাণিজ্যিক ব্যাংকের সাথে যে সকল ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। ব্যাংক বলতে মূলত বাণিজ্যিক ব্যাংকে বোঝায়। বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্র করে আধুনিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থার উদ্ভব হয়। তাই বাণিজ্যিক ব্যাংকের পূর্বসূরি ও জন্মদাত্রী হলো সেই প্রাচীন মহাজন, বণিক, স্বর্ণকার ও শাহুকার শ্রেণীর লোক। বাণিজ্যিক ব্যাংকের কিছু সংজ্ঞা বিভিন্ন অধ্যাপক দিয়েছেন। অধ্যাপক রেজার বলেছেন, যে ব্যাংকে মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থ এবং অর্থের মূল্য নিয়ে কারবার করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। অধ্যাপক আর.এস. শেয়ার্সের মতে বাণিজ্যিক ব্যাংক শুধু অর্থের কারবারই করে না, এর অর্থের গুরুত্বপূর্ণ উৎপাদকও বটে। আর অধ্যাপক এ নাথের মতে বাণিজ্যিক ব্যাংক হলো মুনাফা অর্জনকারী একটি মধ্যস্থ প্রতিষ্ঠান। আবার অধ্যাপক গিলবার্টের মতে বাণিজ্যিক ব্যাংক হলো মূলধনী কারবারি, বা আরও সঠিকভাবে বলা যায় যে অর্থের কারবারি। সে ঋণদাতা বা ঋণ গ্রহীতার মধ্যবর্তী পক্ষ। আবার অধ্যাপক এইচ.এল. হার্ট বলেন যে যে প্রতিষ্ঠানে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম হলো যাদের নিকট থেকে অর্থ জমা গ্রহণ করেছে বা চলতি হিসাব যারা অর্থ জমা রেখেছে তাদের ইস্যুকৃত চেকের মূল্য পরিশোধ করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। তাহলে উপরের সংজ্ঞাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে যে বিষয়টি আমরা জানতে পারি সেটি হচ্ছে মধ্যস্থ আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ এবং অর্থের মূল্য নিয়ে কাজ করে, মুনাফা অর্জনই এর প্রধান উদ্দেশ্য। এক পক্ষের নিকট থেকে স্বল্প সুদে অর্থ সংগ্রহ করে, সংগৃহীত অর্থ বেশি সুদে অন্য পক্ষকে ঋণ প্রদান করে, জমাকারীদের অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করে, এবং এক পক্ষ থেকে অর্থ গ্রহণ এবং অপর পক্ষকে ঋণ দানের মধ্যকার পার্থক্য হলো তার মুনাফা। অর্থাৎ একজনের কাছ থেকে সে টাকা নিবে, অন্যজনকে টাকা দিবে, তার মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেটি হচ্ছে তার মুনাফা, এটি দিয়ে সে পরিচালিত হয়। মোট কথা এখানে আমরা বাণিজ্যিক ব্যাংকের বিস্তারিত আমরা এখানে লিখে রেখেছি। নাম্বার 2 যে প্রশ্ন, সেই প্রশ্ন আমরা এখন উত্তর দেখব। অর্থাৎ নির্দেশনা 2, বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে আলোচনা করো। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে সেই বিষয়ে বিস্তারিত বিবরণ এখানে হচ্ছে। নাম্বার 1, ঋণ মঞ্জুরের মাধ্যমে আমানত সৃষ্টি করতে পারে বাণিজ্যিক ব্যাংক। এই বিষয়টি আপনারা ডিটেলস এখান থেকে নেবেন। ঋণ মঞ্জুরের মাধ্যমে করতে পারে এবং সম্পদ বা সিকিউরিটিজ ক্রয়ের মাধ্যমে আমানত সৃষ্টি করতে পারে, সেই বিষয়টিও এখানে বিস্তারিত বলা রয়েছে। নির্দেশনা গতে যে প্রশ্ন ছিল, জামানত গ্রহণ করার সময় ব্যাংকের বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা করতে হবে। জামানত গ্রহণ করার সময় ব্যাংকের নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনায় করতে হবে। এখানে নির্দেশনা গ এর উত্তর রয়েছে আমাদের ব্যাংকের ঋণের জামানত এবং বাণিজ্যিক ব্যাংক অধ্যায় থেকে। এখানে হচ্ছে সম্পত্তি জামানতের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে: গ্রহণযোগ্যতা, বিক্রয়যোগ্যতা, সম্পদের তারল্য, মালিকানা, দায়মুক্ততা, সম্পত্তির মূল্য, হস্তান্তরযোগ্যতা, জামানত, দখল। এগুলো হচ্ছে সম্পত্তি জামানতের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের বিবেচনায় আনতে হবে। এরপর হচ্ছে আমাদের মূল্য, স্থিতিশীলতা, গুণাগুণ, এবং ব্যক্তিক জামানতের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের বিবেচনায় আনতে হবে সেগুলো হচ্ছে তার আর্থিক সামর্থ্য, সততা ও ন্যায়পরায়ণতা, সুনাম ও সামাজিক মর্যাদা, সেই বিষয়টি। তাহলে আমরা জেনে নিলাম যে জামানত গ্রহণ কীভাবে করা হয় সেই বিষয়টি। এবং দ্বাদশ অধ্যায় থেকে আমাদের কম্পিউটারাইজড ব্যাংকিং রয়েছে, সেই ব্যাংকিং থেকে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা কম্পিউটারাইজড ব্যাংকিংয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা ব্যবহারিক উত্তর যখন অর্থাৎ সেকেন্ড আপলোড যখন করব সেইখানে আমরা এর সমাধানগুলো দিয়ে দেবো। আমরা পরবর্তী সমাধানে চলে যাই, যেখানে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সপ্তম অধ্যায় থেকে কেন্দ্রীয় ব্যাংকের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে আমরা চলে যাব। এখন কেন্দ্রীয় ব্যাংক কাকে বলা হয় তা সংক্ষেপে লিখতে হবে নির্দেশনা 1-এ। এবং কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক, এটি কেন? কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বিশ্লেষণ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলা হয়? একটি কেন্দ্রীয় ব্যাংকে কাকে বলা হয় এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, সংজ্ঞাগুলো আপনাদের বইয়েও যদিও রয়েছে। এছাড়া বিভিন্ন অর্থনীতিবিদ ও ব্যাংক বিশারদগণ বিভিন্নভাবে কেন্দ্রীয় ব্যাংকে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো অধ্যাপক কিস ও এলকিনের মতে যে ব্যাংকের প্রধান দায়িত্ব হলো দেশের মুদ্রামান স্থিতিশীল রাখা তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। অধ্যাপক আর.এস. শেয়ার্সের মতে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি সরকারি প্রতিষ্ঠান যা সরকারের অধিকাংশ অর্থনৈতিক কাজ সম্পাদন করে এবং ওই কাজগুলো সম্পাদনের সময় বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো কাজের উপর প্রভাব বিস্তার করে সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে থাকে। তাহলে উপরে দুটি সংজ্ঞাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে যে তথ্য পাই সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হলো দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। এই ব্যাংক এককভাবে দেশের নোট ও মুদ্রা প্রচলনের দায়িত্ব পালন করে। এটি দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। দেশের অর্থনীতিতে সমতা আনা এবং মূল্যস্থিতি স্থিতিশীল রাখা এই ব্যাংকের
কাজ। নির্দেশনা খ এর যে উত্তর সেটি হচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক, এটি কেন আমাদের লিখতে হবে সরকারের ব্যাংক, এটি কেন সেই বিষয়টি আপনারা এখান থেকে দেখবেন এবং দেখার পাশাপাশি যে কারণে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক এর কারণগুলো হচ্ছে সরকারি তহবিল সংরক্ষণ করে, সরকারি রাজস্ব ও পাওনা সংগ্রহ ও স্থানান্তর করে, সরকারের বিভিন্ন বিভাগ মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করে, সরকারকে ঋণ দেওয়া ও ঋণের তত্ত্বাবধান করে, সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা করে, সরকারের প্রতিনিধিত্ব করা এবং উপদেষ্টা হিসেবে কাজ করা এবং সরকারের আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক। এবং নির্দেশনা গ এর যে উত্তর রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কীভাবে করে, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বিশ্লেষণ করে, সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বিশ্লেষণ করে তার পদ্ধতিগুলো আমরা এখানে আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো হচ্ছে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, বিধিবদ্ধ জমার হার নীতি। নির্বাচনমূলক পদ্ধতির মধ্যে রয়েছে ঋণের বরাদ্দকরণ নীতি, বুক পণ্যের ঋণ নীতি, ঋণ নিয়ন্ত্রণ নীতি, জামানতিক ঋণের প্রান্তিক হার পরিবর্তন নীতি, প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ নীতি, নৈতিক প্ররোচনা পদ্ধতি, প্রচারণা পদ্ধতি। তো আমরা সাধারণ পদ্ধতিগুলো আলোচনা করি। প্রথমে এখানে ব্যাংক হার নীতি এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে ব্যাংক হার নীতিটা দেখে নেবেন। আমি একটু দ্রুত স্ক্রল করতে হবে, এরপর পরবর্তী প্রশ্নে আমরা যাব। আমি যদি এখানে আপনাদেরকে সম্পূর্ণ রিডিং পড়ি তাহলে হয়তো ভিডিও ডিউরেশন অনেক লম্বা হয়ে যাবে, এমনিতেই লম্বা হয়ে গেছে অলরেডি। এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন আর ভিডিওটি দেখে লাইক বাটন প্রেস করবেন। কোথাও যদি কোনো সমস্যা মনে হয় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এরপর হচ্ছে খোলা বাজার নীতি। আমাদের খোলা বাজার নীতি এর মাধ্যমেও আমার কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ন্ত্রণ করে থাকে। বিধিবদ্ধ জমার হার পরিবর্তন নীতি, এটার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। এরপর হচ্ছে নির্বাচনমূলক পদ্ধতি, যেটির মাধ্যমে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। আবার নাম্বার 1 ঋণ বরাদ্দকরণ নীতি, নাম্বার 2 হচ্ছে বুক পণ্যের ঋণ নিয়ন্ত্রণ নীতি, নাম্বার 3 হচ্ছে জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন নীতি, প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ পদ্ধতি, নৈতিক প্ররোচনা পদ্ধতি ঋণ নিয়ন্ত্রণের জন্য কাজ করে, প্রচারণা পদ্ধতি এটিও কাজ করে। আচ্ছা, এই ছিল আমাদের নাম্বার নির্দেশনা গ এর উত্তর। এরপর আমরা বীমা সম্পর্কে মৌলিক ধারণা অর্থাৎ পরের যে অধ্যায় 13 অধ্যায় সেই অধ্যায়ে চলে যাব, যেখানে রয়েছে বীমা সম্পর্কে আমাদের মৌলিক ধারণাগুলো কি। এখানে প্রথমেই প্রশ্ন রয়েছে বীমা কাকে বলে, সংক্ষেপে লিখতে হবে। বীমা হলো একটি চুক্তি, ইহা দুই পক্ষের মধ্যে একটি আইনসম্মত চুক্তি। এক পক্ষ অন্য পক্ষকে ক্ষতিপূরণ দিবে বলে নিশ্চয়তা দিয়ে চুক্তিতে আবদ্ধ হয়। অন্য পক্ষ ক্ষতিপূরণ পাওয়ার জন্য নির্দিষ্ট হারে প্রিমিয়াম প্রদানের নিশ্চয়তা দিয়ে চুক্তিতে আবদ্ধ হয়। প্রথম পক্ষ বীমাকারী এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে বীমা গ্রহীতার মধ্যে যথাক্রমে ক্ষতিপূরণ প্রদান ও প্রিমিয়াম প্রদানের নিশ্চয়তা সম্বলিত একটি চুক্তি। জীবন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণ হয় না, মানুষের জীবনে কোনো মূল্য পরিমাপ করা যায় না, তাই জীবন বীমার ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বীমা জনসাধারণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বা প্রিমিয়াম সংগ্রহ করে মূলধন গঠনে সাহায্য করে, মানুষের জীবন, ঋণ ও সম্পত্তি ক্ষতিপূরণের নিশ্চয়তা দিয়ে থাকে। এরূপ নিশ্চয়তা পাওয়ার ফলে লোকজন তাদের কার্যক্ষেত্রে নিরাপত্তা অনুভব করে এবং কার্যে মনোনিবেশ করতে পারে। ফলশ্রুতিতে ব্যক্তিক উৎপাদন বৃদ্ধি পায়। এভাবে ব্যক্তি উৎপাদন বৃদ্ধি পেলে জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধি পেলে জনসাধারণের জীবনমাত্রা মান উন্নত হয় এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে। উদাহরণস্বরূপ হিসেবে জীবন বীমা চুক্তি বা অগ্নি বীমা চুক্তি বলা যায়। তো বীমার সংজ্ঞাটা আমরা এখান থেকে দেখে নিলাম। নির্দেশনা ক্ষয়ে ছিল বীমা চুক্তির বৈশিষ্ট্য। বীমা চুক্তির বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি এখানে দুটি পক্ষ থাকবে। নাম্বার 1 বৈধ চুক্তি থাকবে, নাম্বার 2 নাম্বার 3 হচ্ছে লিখিত চুক্তি থাকবে, নাম্বার 4 হচ্ছে ঝুঁকি গ্রহণ থাকবে, অনিশ্চিত চুক্তি থাকবে, নাম্বার 6 হচ্ছে শর্ত সাপেক্ষে চুক্তি, প্রিমিয়াম থাকবে। এরপর যদি বলা হয় বীমাযোগ্য স্বার্থ থাকবে, একতরফা দায় থাকবে, ক্ষতিপূরণের চুক্তি থাকবে, চূড়ান্ত বিশ্বাস থাকবে। এই হচ্ছে আমাদের নাম্বার 2 এর নির্দেশনা। গয়ে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জীবন বীমার গুরুত্ব ব্যাখ্যা করা। বীমার গুরুত্ব ব্যবস্থার মাধ্যমে মানুষ তার ব্যক্তিক ও ব্যবসায়িক ঝুঁকি হ্রাস করে থাকে। ব্যক্তিগত, ব্যবসায়িক ও সমাজ জীবনের বিভিন্ন স্তরে বীমা আর্থিক নিরাপত্তা ও নিশ্চয়তা প্রতিরক্ষা প্রদান করে আর্থিক ব্যবস্থাকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ করে তোলে। যাই হোক, বীমার গুরুত্ব সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলো। বীমার গুরুত্ব নাম্বার 1 ব্যক্তিগত ক্ষেত্রে বীমার ভূমিকা ও তাৎপর্য। এটি হচ্ছে বীমার 1 নম্বর গুরুত্ব।
এরপরে হয়েছে এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, ব্যক্তিগত জীবনে বীমার গুরুত্ব ও তাৎপর্য। এখানে যে বিষয়গুলো রয়েছে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে নাম্বার 1, এটি হচ্ছে নাম্বার 2, এইরকমভাবে দেওয়া, আপনারা দেখে নেবেন। ব্যবসার ক্ষেত্রে বীমা গুরুত্ব, ব্যবসার ক্ষেত্রে বীমা গুরুত্ব হচ্ছে ব্যবসায়ের প্রতি ক্ষেত্রে ঝুঁকি অনিশ্চয়তা থাকতে পারে, এটি খুব গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রে বীমা। এখানে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো হচ্ছে, এটি হচ্ছে কিন্তু রোমান 1, এটি হচ্ছে রোমান 2, রোমান 3, মানে 1 2 3 সিরিয়াল এইগুলো। অর্থনৈতিক ক্ষেত্রে বীমার গুরুত্ব, অর্থনৈতিক ক্ষেত্রে বীমার গুরুত্বগুলো নিম্নরূপ হতে পারে। এটি হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। সামাজিক ক্ষেত্রে বীমার গুরুত্ব, সামাজিক ক্ষেত্রে বীমার গুরুত্ব রয়েছে সেই ক্ষেত্রে যেমন বীমা সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থনৈতিক কল্যাণ কাজ করে থাকে। বীমা জনসাধারণের মধ্যে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার জন্য জনসচেতনতা সৃষ্টি করে। বীমা বিভিন্ন খাতে বিনিয়োগ করে, বীমা বিভিন্ন খাতে বিনিয়োগের ফলে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয়। এই ছিল বীমার গুরুত্ব। আমরা পরবর্তী যে অধ্যায় জীবন বীমা এবং অগ্নি বীমা, এই অধ্যায়ে চলে যাব এবং সেখান থেকে আমরা একটু নির্দেশনাগুলো একটু পড়ে নিই। রহমান সাহেব একজন ব্যবসায়ী, তিনি তার ব্যক্তিগত জীবন এবং পরিবারের আর্থিক সমস্যা কীভাবে মোকাবেলা করবেন তার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অগ্নিজনিত ঝুঁকি মোকাবেলায় আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন, যা দুটি পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি। নির্দেশনা 1 হচ্ছে প্রিমিয়াম কাকে বলা হয়। এই প্রিমিয়ামের সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে প্রিমিয়ামের সংজ্ঞা লিখতে পারেন অথবা এইখান থেকেও লিখতে পারেন। এইখানে হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ বীমা গ্রহীতা বা এককালীন বা কিস্তিতে বীমাকারীকে প্রদান করে তাকে প্রিমিয়াম বলা হয়। এটা এককালীন, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বাৎসরিক যে কোনো এক প্রকার কিস্তিতে প্রদান করা যেতে পারে। এরপর হচ্ছে নির্দেশনা খ, জীবন বীমার প্রিমিয়ার নির্ধারণের পদ্ধতিগুলো আলোচনা করা। জীবন বীমা প্রিমিয়ার নির্ধারণের উপাদানসমূহ, এখানে প্রথম হচ্ছে প্রস্তাবিত বীমাপত্রের মূল্য, বীমাপত্রের মেয়াদ, চুক্তির প্রকৃতি, বোনাস সুবিধা, ব্যবস্থাপনা ব্যয়, বীমা ঝুঁকির প্রকৃতি। বীমা ঝুঁকির প্রকৃতির মধ্যে কিছু বিষয় রয়েছে, যেমন বীমাকারীর বয়স রয়েছে, বীমাকৃত ব্যক্তির শারীরিক অবস্থা রয়েছে, সেগুলো দেখবেন। বীমাকারীর পেশা রয়েছে, আয়ের পরিমাণ ও প্রকৃতি থাকতে হবে। এরপর হচ্ছে শিক্ষা ও জীবনযাত্রার মান কি, পারিবারিক স্বাস্থ্যগত ইতিবাচক থাকতে হবে। উপরে আলোচনা থেকে দেখা গেল যে অনেকগুলো উপাদানের উপর প্রিমিয়ামের হার নির্ধারণ হয়। এই উপাদানগুলো হয় বীমাকারীর পক্ষে সুবিধা অথবা বীমা গ্রহীতার সুবিধা সৃষ্টি করে। তাই যে উপাদান বীমাকারীর অনুকূলে সেই ক্ষেত্রে প্রিমিয়ামের হার কম, বা আর কোনো উপাদান বীমা গ্রহীতার অনুকূলে হলে প্রিমিয়ামের হার বেশি হবে। এই ছিল আমাদের পরের প্রশ্ন। এবং নির্দেশনা গতে যে বিষয়টি ছিল, অগ্নিবীমা চুক্তির আবশ্যকীয় বিষয়াদি বিশ্লেষণ করবে। অগ্নিবীমা চুক্তির আবশ্যকীয় যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আমরা এখানে লিখে রেখেছি। নির্দেশনা গ এর উত্তরে এখানে হচ্ছে ভ্রান্ত বা মিথ্যামূলক মুক্ত, বর্ণনামুক্ত, মিথ্যা বর্ণনামুক্ত, রদবদল বা পরিবর্তন, পরিবহন বা বর্জনসমূহ, বীমা দাবি, প্রতারণা, পুনঃস্থাপন, অগ্নিকাণ্ডের পর বীমা কোম্পানি বা বীমাকারীর অধিকার, অংশগ্রহণ বা বন্টন ও গড়, স্থলাভিষিক্ততা এবং বীমাকৃত সম্পত্তির সংক্রান্ত দলিলি শর্তাবলী, সালিসি। এই সবগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা এইখানে লিখে রেখেছি, আপনারা এখান থেকে দেখে লিখে নেবেন। আমি একটু আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করি, আমরা এই ব্যাখ্যাগুলো লিখে রেখেছি। রদবদল, পরিবর্তন বা রদবদল সম্পর্কেও লেখা হয়েছে 2 নম্বরে। 3 নম্বরে এখানে আবার কিছু প্রশ্ন রয়েছে। 2 নম্বরের জন্য ক, অপসারণ বা স্থানান্তর রয়েছে, বিষয়বস্তুর পরিবর্তন রয়েছে, তো সেই জিনিসগুলো দেখবেন। এরপর পরিবহন বা বর্জনসমূহ, পরিবহন বা বর্জনসমূহের জন্য কিছু জিনিস রয়েছে, যেমন অগ্নিবীমাপত্রে কিছু বিষয় থাকে, 3 নম্বরেও কিছু বিষয় রয়েছে, এবং নির্মাণাধীন পণ্যদ্রব্যের ক্ষেত্রেও থাকে। এরপর হচ্ছে প্রতারণা। আমাদের প্রতারণার ধারাসমূহ নিম্নরূপ। যদি বীমা দাবি কেউ কোনোভাবে প্রতারণামূলক হয়, বীমা গ্রহীতা নিজে বা তার পক্ষে কেউ যদি বীমার অধীনে কোনো সুবিধা আদায় করতে প্রতারণামূলক কোনো কাজ বা কৌশল অবলম্বন করে থাকে, এবং বীমা গ্রহীতার উদ্দেশ্যমূলক কোনো কাজে বা তার পরোক্ষ সম্মতিতে যদি সম্পত্তির ক্ষতিসাধন হয়, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিবেচনায় নিতে হবে। বীমা দাবি 5 নম্বরে। 6 নম্বর হচ্ছে পুনঃস্থাপন। 7 নম্বর হচ্ছে অগ্নিকাণ্ডের পর বীমা কোম্পানি, অগ্নিকাণ্ডের পর বীমা কোম্পানি কী কী বিষয় নিয়ে কাজ করে সেইগুলো। এবং 8 নম্বর হচ্ছে স্থলাভিষিক্ততা। স্থলাভিষিক্ততা। 9 নম্বর হচ্ছে অংশগ্রহণ বা বন্টন ও গড়। আর 10 নম্বর হচ্ছে বীমাকৃত সম্পত্তির সংক্রান্ত দলিলি শর্তাবলী। এবং 11 নম্বর হচ্ছে আমাদের সালিসি।
এই ছিল আমাদের এই বিষয়টা সম্পূর্ণ। এবং সর্বশেষ আমরা যে বিষয়ে চলে আসবো, সবার লাস্ট যে প্রশ্ন, বিবিধ বীমা থেকে শস্য বীমা কাকে বলা হয়, কৃষিক্ষেত্রে শস্য বীমা গুরুত্ব ব্যাখ্যা করা এবং বাংলাদেশি কৃষিক্ষেত্রে শস্য বীমা ঝুঁকি সমূহ আলোচনা করা। শস্য বীমার সংজ্ঞা আমরা এখানে লিখে রেখেছি। শস্য বীমার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে এই সমস্যা আরও ব্যাপক। শস্য ক্ষতির পেছনের কারণগুলো হলো বন্যা, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পোকামাকড়ের আক্রমণ, ঘূর্ণিঝড় ইত্যাদি। এতে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়ে থাকে। এই ধরনের আর্থিক ক্ষতি মোকাবেলার জন্য যে বিমাপত্র গ্রহণ করা হয় তাই শস্য বীমা। এখানে উল্লেখ্য যে সর্বপ্রথম জার্মানিতে শস্য বীমার গোড়াপত্তন হয়। এরপর হচ্ছে আমাদের নির্দেশনা খ, কৃষিক্ষেত্রে শস্য বীমার গুরুত্বগুলো কি, নিরাপত্তা, উৎপাদন বৃদ্ধি, মিতব্যয়িতা, গুদামজাতকরণ, ঋণ সুবিধা, সঞ্চয় বৃদ্ধি, মূলধন গঠন। কৃষিক্ষেত্রে শস্য বীমার গুরুত্ব: শিল্প উন্নয়ন, সুগঠিত বাজার সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন, উপকরণ সরবরাহ। এরপর যে প্রশ্ন রয়েছে কৃষিক্ষেত্রে শস্য বীমার ঝুঁকিসমূহ আমরা একটু দেখব। এটি হচ্ছে নির্দিষ্ট ঝুঁকির শস্য বীমা, সম্মিলিত ঝুঁকি শস্য বীমা এবং সকল ঝুঁকির শস্য বীমা। এই ছিল আমাদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান। আজকে সম্ভবত কম্পিউটারাইজড ব্যাংকিংয়ের একটি প্রশ্ন বাদ গিয়েছে, সেগুলো আমরা ব্যবহারিকের সাথে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি জয়েন্ট পাবলিক এডুকেয়ার ফেসবুক গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া আপনি ফেসবুকে গিয়ে যদি পাবলিক এডুকেয়ার সার্চ করেন তাহলে আমাদের যে গ্রুপটা পাবেন সেই গ্রুপে জয়েন করবেন। সেখানে আমরা এই অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইলটি দিয়ে দিব। সেখান থেকে আপনারা খুব সহজেই এই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের আনসার দেখে লিখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো।